সুপ্রভাত সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান যেটা আপনারা দেখছেন এবং আজকে আরেকটি পর্ব আপনাদের সামনে তুলে ধরব শতবর্ষের আলোকে সলিল স্মরণে এই অনুষ্ঠান নিয়ে আমরা আজকে এগিয়ে চলব এই পর্বে অবশ্যই সলিল চৌধুরী এবং যার নামের মধ্যেই রয়েছে বৈচিত্র্যতা তার সৃষ্টির বৈচিত্র্যতা এবং সেই স্মৃতি বা তাকে আজকে এই শতবর্ষের আলোকে আমরা স্মরণ করছি সময়গুলির মধ্যে এবং তারই বলে গঙ্গা জলে গঙ্গা পুজো তারই গান দিয়ে আমরা এগিয়ে চলবো এবং অবশ্যই তার সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করব আর আপনারাও থাকবেন কারণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অবশ্যই আজকে অনন্যা রয়েছে অনেক অনেক সুপ্রভাত অনন্যাকে অনুষ্ঠান আসার জন্য অনেক অনেক সুপ্রভাত একদম অনন্যার সঙ্গে পথ চলেছেন আপনারা অনেকবার অনন্যা মজুমদার অনন্যার সুন্দর সুরেলা কণ্ঠস্বরে আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলব এবং অবশ্যই আমাদের যন্ত্রাংশের সঙ্গে শিল্পীদেরও অনেক অনেক সুপ্রভাত জানাবো কিবোর্ড পিয়ানোতে অভিজিৎদাকে সুপ্রভাত জানাবো তবলায় মৃগাঙ্কদাকে সুপ্রভাত জানাবো অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত আমাদের টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত আর সবথেকে বড় সর্বোপরি আপনারা আমাদের সমস্ত পরিবারের সদস্যরা আপনাদের অনেক সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে এই শতবর্ষের আলোকে সলিল স্মরণের অনুষ্ঠান অনন্যার সুরে সুরে আগে গানে যাব তারপর আসবো আলোচনায়
সলিল চৌধুরী এক বিস্ময়কর প্রতিভা অবশ্যই বলবো। তার সঙ্গীত রচনার ক্ষেত্রে, এমনকি তার কবিতা রচনার ক্ষেত্রে, তার মধ্যে আমরা বলতে পারি যে এই সঙ্গীত জগতে এক বৈপ্লবিক পরিবর্তন সলিল চৌধুরী এনেছিলেন। বিশেষ করে গানের মধ্যে অভিনবত্বতা, পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া এবং তার সঙ্গে নিজস্বতা, অর্থাৎ আমাদের যে বাংলার মেলোডি বা আমাদের ইন্ডিয়ান মেলোডি, তাকে একত্রিত করে কিভাবে সঙ্গীতকে মধুর করা যায়, সলিল চৌধুরীর নাম উঠলেই কিন্তু সেটা বারংবার মনে পড়ে। এবং অবশ্যই বলবো যে তার, যদিও তার জন্মর সালটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, 1923 সাল, কেউ বলেন 1922 সাল বা 1925 সাল, 19শে নভেম্বর এই প্রবাদ প্রতিম শিল্পী জন্মগ্রহণ করলেন। তার জন্মস্থান নিয়েও অনেক মতবিরোধ রয়েছে। কেউ বলেন গাজীপুরে জন্মগ্রহণ করেন, আমাদের দক্ষিণ 24 পরগনা, যেটা এখন রাজারহাট সোনারপুর অন্তর্গত। আর কেউ বলেন যে তিনি মামার বাড়ি জন্মেছিলেন, কোদালিয়ার, হরিনাভি এই এরিয়াতে বা এই অঞ্চলে তার বেড়ে ওঠা। শুধু বেড়ে ওঠা না, একটুখানি আমি তার পিতার বিষয়ে বলবো। জ্ঞানেন্দ্রনাথ, মা বিভাবতী। জ্ঞানেন্দ্রনাথ ওনার যিনি পিতা ছিলেন, একজন চিকিৎসক ছিলেন পেশায়, ডক্টর জ্ঞানেন্দ্রনাথ। তার কর্ম জীবনে তিনি আসামে ছিলেন একজন মেডিকেল অফিসার হিসেবে, সেখানে তিনি কর্মরত ছিলেন। এবং শোনা যায় যে এই ডক্টর জ্ঞানেন্দ্রনাথ কিন্তু ওই চা বাগান, আসাম চা বাগানের যে কুলি মজুর যারা ছিলেন তাদের দিয়ে দিয়ে বিভিন্ন নাটক মঞ্চস্থ করতেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। এবং সলিল চৌধুরীর বাল্যকালটা কিন্তু, শৈশব আর বাল্যকালে কিছুটা অংশ এই বাবার সাথে কেটেছিল। সেখানে কেন এই গোড়ার দিকে গেলাম বলি, সেইখানে তার বাবার এক সহকর্মী বন্ধু, সহকর্মী বন্ধুই বলবো, ডক্টর মেলোনির সঙ্গে তার পরিচয় হয়। কারণ মেলোনির যে সংগ্রহ ছিল, পাশ্চাত্য সঙ্গীতের সংগ্রহ, যে রাগরাগিনীর সংগ্রহ, এইভাবে কান তৈরি হলো সলিল চৌধুরীর একদম বাল্যকালে, অসমে থাকাকালীন, যে কী এই পাশ্চাত্য সঙ্গীত, কী এই মেলোডি। এবং তার সঙ্গে তার বাবার অবশ্যই প্রভাব রয়েছে। আস্তে আস্তে সুর চেনা এবং ধীরে ধীরে পাশ্চাত্য সঙ্গীতের প্রতি আকৃষ্ট হওয়া। এবং ওই সময়ে কিন্তু তার এসরাজ, তার বাঁশি বাজানো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তার এই ধীরে ধীরে পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজানো, এইগুলো তার কিন্তু শেখা শুরু হলো। আসবো আমরা, অনন্যা যেহেতু রয়েছে এত সুন্দর কণ্ঠস্বরে, পরের গানে যাব। বুঝবি না কেউ, বুঝবি না কি যে মনির ব্যথা।
যেত গোপনা যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোপনা লালে লালে ফুলে ফুলে ভরে যেত গান দূর থেকে দেখে তারে যেত গোছেনা খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা অন্ধকারে অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারে কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতন চলো তাও যাব না আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতন চলো তাও যাব না বোঝা না বোঝার আলো খেলা ছলনা চেনা হই চিরদিনই রব অচেনা মুছবে না কেউ মুছবে না ভেজা চোখের পাতা অন্ধকারে অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারে কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা অনন্যা এত সুন্দর গান গাইছে, পরিবেশটাই পাল্টে যাচ্ছে। ওর নিয়ে ওর সঙ্গে আগেও অনেক অনুষ্ঠান করেছি, ভীষণ মিষ্টি কণ্ঠস্বর। সলিল স্মরণে অনুষ্ঠানটা অন্যরকম আরও মাত্রা নিয়েছে বলবো অনন্যার কণ্ঠস্বরের মাধ্যমে। সলিল চৌধুরী তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, আমরা জানি। গণ আন্দোলন, গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, আইপিটির কর্মী ছিলেন এবং গণসঙ্গীত ধীরে ধীরে তার রচনা এবং সেই গণসঙ্গীতের মধ্যে অভিনবত্বতা আমরা সলিল চৌধুরীর হাত ধরেই পাই। 1948 সালে সম্ভবত এই তেলেঙ্গানার সশস্ত্র বিপ্লবের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তেলেঙ্গানা সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়ায় তাদেরকে কিন্তু ব্যান করা হয়েছিল এবং পরবর্তীকালে যখনই ব্যান করা হয় তখন সলিল চৌধুরী আত্মগোপন করেছিলেন কিছুদিন শোনা যায়, এবং পরে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজনীতির আঙিনায় পা রাখলো এবং তখন আবার সলিল চৌধুরী তার সঙ্গীতের জগতে পথ চলা শুরু করলেন। সেই সময় তার আবার যে শুরু করা, সে শুরু ছিল হচ্ছে কোনো এক গাঁয়ের বধূ, যা হেমন্ত মুখোপাধ্যায়ের ভরাট কণ্ঠস্বরে আমরা শুনেছি, এবং ওই কোনো এক গায়ের বধূ থেকে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সলিল চৌধুরীর এক অদ্ভুত জুটি তৈরি হলো। কোনো এক গায়ের বধূ, পালকির গান, রানার ছুটেছে থেকে শুরু করে শোনো কোনো একদিন, এবং এই যে গানগুলি এই যত সময় এগোতে থাকলো সলিল চৌধুরী সৃষ্ট এই গানগুলির মধ্যে কিন্তু ধীরে ধীরে পাশ্চাত্য সঙ্গীতের হারমোনি, তার সঙ্গে আমরা কাউন্টার পয়েন্ট, ট্রান্সপোজিশন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই এক অদ্ভুত মানে ছোঁয়া, এগুলোর প্রত্যেকটা ছোঁয়া কিন্তু তার সঙ্গীতের মধ্যে পাওয়া শুরু হলো। এবং অদ্ভুতভাবে বলা হয় সলিল চৌধুরী নিয়ে অনেক গবেষণা করেছেন বা করে চলেছেন, তাঁদেরই কয়েকজনের কথায় যে সলিল চৌধুরী গানের এই যে রানার ছুটেছে বলুন, তার সঙ্গে কোনো এক গায়ের বধূ বলুন, এক অদ্ভুত সামাজিক প্রেক্ষাপট, এবং সেখান থেকে
শোনো কোনো একদিন, এই গানগুলো বারবার করে ঘুরে ঘুরে আসে, যে কিছু দুঃখ, কিছু কষ্ট, কারণ উনি বাংলার দুর্ভিক্ষ দেখেছেন এবং সেই বাংলার দুর্ভিক্ষর সময় উনি সেই সময় তিনি কিন্তু ছিলেন এবং ওই অবস্থানগুলো তিনি দেখেছেন এবং তার গানের মধ্যে, তার রচনার মধ্যে সেগুলো প্রকাশ পেয়েছে। না হলে আজ নয় গুনগুন গুঞ্জন সুরে এই গানটা বেরোয় না। আমরা খুব মজা করে করে মাথা নাড়িয়ে নাড়িয়ে গান করি, আজ নয় গুনগুন গুঞ্জন সুরে। হ্যাঁ, আর এই গানের মধ্যেই যে সামাজিক প্রেক্ষাপট এবং অদ্ভুতভাবে সলিল চৌধুরী সেই দুঃখ দুর্দশাকে এক কি বলবো, মানে বাস্তবিক রূপ দিয়ে তার লেখনীর মাধ্যমে, তার সুরের মাধ্যমে এক বাস্তবিক রূপ দিয়ে সেই দুঃখকে জিয়ে রাখা না নিজের মনের ভেতরে, বরং দুঃখকে জয় করে এগিয়ে চলার একটা অদ্ভুত মানসিক জোর তিনি কিন্তু দিয়েছিলেন তার প্রত্যেকটি গানের মধ্যে। আমরা সেই সময়ে কিন্তু পাই গানগুলি। যাই হোক, আবারও যাব অনন্যার গানের পরে। ও তুই নয়ন পাখি আমার রে, ও তুই নয়ন পাখি আমার রে, বল কোথায় যাবি রে, তুই নানার ছটপট ছটপট কইরা মরু রে, কাহারে লাগিয়া নয়ন পাখি আমার রে, বল কোথায় যাবি রে, তুই ডানাতে ছটপট ছটপট কইরা মরু রে, কাহারে লাগিয়া নয়ন পাখি আমার রে। আহারে তার নয়নে বাসা বাঁধতে বুঝি ভাঙ্গাছে, আহারে তার নয়নে বাসা বাঁধতে বুঝি ভাঙ্গাছে, উড়ি বাইনে সয় পাখি তাই আকুল হইয়াছে, তবু যে কেন সরু 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 কান্দা মরু রে, কাহারে লাগিয়া নয়ন পাখি আমার রে। আহারে তার স্বপ্ন তুমি দেখিকা শুনি সে জাগিয়া, আহারে তার স্বপ্ন তুমি দেখিকা শুনি সে জাগিয়া, কেন এমন বিপদ বন্ধু নীলি মাগিয়া, তারে লাগি ছটপট ছটপট কইরা মরু রে, কাহারে লাগিয়া নয়ন পাখি আমার রে, ও তুই নয়ন পাখি আমার রে, বল কোথায় যাবি রে, তুই ডানাতে ছটপট ছটপট কইরা মরু রে, কাহারে লাগিয়া নয়ন পাখি আমার রে, ও তুই নয়ন পাখি আমার রে, ও তুই নয়ন পাখি আমার রে। সলিল চৌধুরীর একটু আগেই বললাম যে দুঃখকে জয় করার এক অদ্ভুত চিন্তা ভাবনা ছিল তার সৃষ্টির মধ্যে আমরা পাই। এই যে গানগুলি, যে গানের সুর, সেই সুরের টোনালিটি কী হবে, সেই সুরের টোনালিটি
কিন্তু তার মানে নির্বাচন তিনিই করতেন এবং সেটা একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি দিয়ে এই জীবন আর তো সয় না বা এই আমি ঝড়ের কাছে রেখে যাব আমার ঠিকানা, এই যে গানগুলির মধ্যে এক অদ্ভুত মানে মানে জীবনের সঙ্গে এক মানে চেসিং মেন্টালিটি, অর্থাৎ জীবন আমাকে যতই কষ্ট দিক তার সঙ্গে আমি লড়াই করব এগিয়ে চলার জন্য, সেটা রোখা মেন্টালিটি তার গানের মধ্যে বা তার লেখনের মধ্যে আমরা পেয়েছি। ধীরে 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 শ্রোতাকুল যারা রয়েছেন তাদের গানের মধ্যে, বিশেষ করে বাংলা শ্রোতার বলবো, এই আমাদের আধুনিক বাংলার যে মেলোডিয়াস যে গান, তার যেমন একটা গান তৈরি তো হয়েছিল, সে আগের থেকে অনেক, শুধুমাত্র সলিল চৌধুরী থেকে না, সলিল চৌধুরী থেকে ধারাটা কেমন বদলালো, তার কারণ আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যর তো রয়েছেই, তার তো সুরের আলাদা মাধুর্য রয়েছে, তার সঙ্গে সঙ্গে মানুষ শোনা শুরু করলেন সোনাটা, শোনা শুরু করলেন সিম্ফনি, কোয়ার্টার, এইগুলো কিন্তু তাদের কান তৈরি হতে শুরু হলো, মানে আমাদের কান তৈরি হতে শুরু করলো যে এই সুরগুলো কোথা থেকে এসছে এবং কিভাবে তাকে সুন্দরভাবে মিশ্রিত করে এক অনবদ্য আমাদের বাংলার আঙ্গিকে গানগুলোকে বা আমাদের ভারতীয় সঙ্গীতের আঙ্গিকে গানগুলোকে প্রকাশ করা যায়। সলিল চৌধুরীর কথা এবং সুরে বহু গান আমরা পাই, তো একটি সলিল চৌধুরীর কথা সুরে গানের কথা বলবো, যে ওই যে সবুজ বনবিথি, মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া গান, সেই গানের মধ্যে কিন্তু বেথোফেন উনি শুনতেন আমরা জানি, মজার্ট, বেথোফেন, এবং তার ষষ্ঠ সিম্ফনি, সিক্সথ সিম্ফনিকে প্রিলিউডে উনি ব্যবহার করেছিলেন। এবং আরেকটি বিখ্যাত আমি গান বলবো, পরবর্তীকালে অনেকেই ভেঙেছেন, ছায়া চলচ্চিত্র থেকে, ইতনা না মুঝসে তু প্যার বারহা कि मैं एक बादल आवारा, এই গানটার অনেক কিছু আমরা পেয়েছি, এটা মোজার্টের, এটাও কিন্তু 40th বলা হয়, 40তম একটি সিম্ফনি থেকে কিন্তু এই সুরকে তিনি ব্যবহার করেছেন কিছু অংশে। আমরা আবারও আসবো আরেকটি গান শুনে আলোচনায়। নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। গুন 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 করুণ সে ধুন, মন বিনহি মানি না। নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। গুন 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 করুণ সে ধুন, মন বিরহি মানি না। সজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। সজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। হাবিতে হলো বা মোর স্বর, শুধু বাঁশিতে ডাকে, আসিতে চাহে না। ছল 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 সে তো যমুনার জল, ফুল ফুল সুরে বহিয়া। ছল 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 সে তো যমুনার জল, ফুল ফুল সুরে বহিয়া। আজ সেও জান হায় তার প্রাণ যায় না কিছু কহিয়া।
আমরা এগিয়ে চলেছি আজকের এই বিশেষ অনুষ্ঠান শতবর্ষের আলোকে আর সলিল স্মরণের অনুষ্ঠান অনন্যার হাত ধরে। আমরা আবারও তথ্য এবং গানে ফিরব একটি ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান শতবর্ষের আলোকে সলিল স্মরণে আমরা পথ চলছি আজকের এই পর্ব নিয়ে। আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি আজকে অবশ্যই অনন্যার কণ্ঠস্বরে, অনন্যার সুরেলা সুরে এবং অবশ্যই সলিল চৌধুরীর সৃষ্টি দিয়ে। তো বিরতির পর ফিরলাম। তথ্যে যাওয়ার আগে একটি গানে যাব অনন্যা, তারপরে আসছি তথ্যে। দেশজ মেলোডি এবং এই দেশজ মেলোডির সঙ্গে পলিফোনিক অর্কেস্ট্রেশন। কেন এই কথাটা বলছি তার কারণ আমাদের যন্ত্রানুষঙ্গীর শিল্পীরা অনবদ্য
সব সময়ের জন্য হ্যাটস অফ। আর এই পলিফোনিক অর্কেস্ট্রেশনের যে সংযুক্তিকরণ, সেটা কিন্তু পঙ্কজ কুমার মল্লিক, রায়চাঁদ বড়াল, শচীনদেব বর্মন, কমল দাশগুপ্তর থেকে কিন্তু হয়েছে, কিন্তু সেইটাকেই আরও ইম্প্রোভাইজ করে আরও আধুনিকতম জায়গায় কিন্তু সলিল চৌধুরী নিয়ে গিয়েছিল, বা বলতে পারি পূর্ণাঙ্গ রূপ নিয়েছিল। কারণ তার 60-এর দশক শেষ হতে না হতেই সলিল চৌধুরী বাদ্যযন্ত্রে কী কী যুক্ত হলো? বেস গিটার, ইলেকট্রিক গিটার, ইলেকট্রনিক কিবোর্ড, তার সঙ্গে ড্রাম, বঙ্গো বা কঙ্গো, এগুলো কিন্তু সব যুক্ত হয়েছিল 60-এর দশক শেষের আগে। আমরা আসবো, বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? শুভ সকাল সুবর্ণাদি ভাই। নমস্কার। কবিরের উত্তরাধিকে তিলক পাল বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। সিটিভি নিকেটি প্লাসে বিনম্ব নিবেদন শতবর্ষের আলোকে সলিল স্মরণে। এই বিনম্ব অনুষ্ঠানে আজকে ভারতীয় সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম গীতিকার, সুরের সাগর, বিশিষ্ট নাট্যকার এবং মিউজিক কম্পোজার সদ্য সলিল চৌধুরীর 100তম জন্মবর্ষে গানে গানে শ্রদ্ধা নিবেদন করছেন অত্যন্ত গুণী শিল্পী অনন্য মজুমদার ম্যাডাম এক অনবদ্য মিষ্টি কণ্ঠে। আর সাথে যারা বাদ্যযন্ত্রে গুণী শিল্পীরা তো আছেই। আর সুবর্ণা দিয়ে আপনার অনবদ্য সঞ্চালনা সবসময় মুগ্ধ করেই। ধন্যবাদ। নমস্কার, শুভ সকাল অনন্যা ম্যাডাম। নমস্কার, শুভ সকাল, বলুন। মঞ্চ হয়ে যাচ্ছে। আমার অনুরোধ সলিলবাবুকে শ্রদ্ধা জানিয়ে ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি আর শ্রদ্ধা সবিতাদির গা গান, সুরের ওই ঝরঝর ঝর্ণা বা হলুদ গাঁদার ফুল দিয়ে এনে দে, এছাড়া কত গান হারালাম বা সাত ভাই চম্পা জাগরে জাগরে, বেশ একটন্ত পরিবেশন করবেন। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। সুবর্ণাজি খুব ভালো থাকবেন, ধন্যবাদ রইল। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। হলুদ গাঁদা ফুলের সুরটা কিন্তু আমরা পেয়েছি অভিজিৎদার কিবোর্ডে, এবং সেটা আজারের সঙ্গে। যাই হোক, আপনার অনুরোধ তো রয়েছেই, এবং অরণ্যা নিশ্চয়ই তো সবসময় আমাদের সঙ্গে থাকেন। অরণ্যা একটি সুন্দর তালিকাও বানিয়ে এনেছেন। তবে তার আগে বলবো যে এই যে বাদ্যযন্ত্র অভিনবত্বতা, নতুন নতুন বাদ্যযন্ত্রের সংযোজন, তার বাদ্যযন্ত্রের যে দল তার মধ্যে, সেখান থেকে কিন্তু বাংলা তো আছেই, বাংলার পাশাপাশি গোটা উপমহাদেশের সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু সাম্বা, সালসা, জ্যাজ, এই যে মিউজিক, এর যে একটা আলাদা রিদম, সেইটা কিন্তু মানুষ বা শ্রোতা বলতে পারি, সঙ্গীত মুগ্ধ শ্রোতা, তারা কিন্তু ধীরে 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 জানতে শুরু করলো, এবং সেটা অবশ্যম্ভাবীভাবেই সলিল চৌধুরীর হাত ধরেই। আমরা অনন্যার কাছেই যাব, অনন্যার পরবর্তী গানে। রজনী এখনো
যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদের তরুণী তুমি সুদূরে মিলাবে না, যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, পরে রাত জাগা বাকি না, যেও না। সলিল চৌধুরীর এই স্মরণে অনুষ্ঠানে অনেক কথাই তো উঠে আসে, নানান স্মৃতি চলে আসে, নানান ধরনের তার স্মৃতিচারণের কথা চলে আসে। তো অত্যন্ত একটি লোকমুখে প্রচারিত একটি স্মৃতি রয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে একবার এক ভারতীয় বাদ্যযন্ত্রের দোকানে ভারতীয় এক যুবক বা ভদ্রলোক গিয়েছিলেন সেতার দেখতে, বা কিনতেই বলতে পারি। তো এবং সেখানে অনেক সেতার তাকে দেখানো হলো। ওই দোকানের একদম শেল্পের উঁচুতে রাখা একটি সেতারের দিকেই সেই ভদ্রলোকের নজর গেল, এবং সেই দোকানে কর্মচারীকে বারংবার সেই সেতারটিকেই নামিয়ে দিতে বলছিলেন ভারতীয় ওই ভদ্রলোক, কিন্তু কোনোভাবেই দোকানদার রাজি না, কারণ দোকানের মালিক নয় তিনি, যেহেতু কর্মচারী। উনি বারবার করে তাকে বোঝানোর চেষ্টা করছেন, ওই লস অ্যাঞ্জেলেসের ভারতীয় বাদ্যযন্ত্র দোকানের যে কর্মচারী, যে এই এতগুলো সেতার আপনাকে দেখালাম, এগুলো দেখুন, এগুলো ভালো। তখন বারবার করেই ভদ্রলোক বলছেন, না ওইটাই চাই, ওটা নামাও, একটু দেখবো। তো কর্মচারী বললেন খুব তাচ্ছিল্য পড়ে যে ওটাও বাজানো তো সহজ না, ও অন্য ধরনের সেতার, ওটাকে আমরা এখানে বস বলি, BOSS, বস, ওটা বস বলে, এবং এটা বড় বড় অনুষ্ঠানে বাজানো হয় এবং সব সেতার বাদকেরা বাজাতে পারেন না, যথেষ্ট দক্ষতা দরকার পড়ে। তো এত কথোপকথনের মধ্যে দোকানদার, যে দোকানের মালিক, তিনি চলে আসেন, এবং তিনি তখন তার নির্দেশে আলটিমেটলি কিন্তু সেই জিনিসটি নামানো হয় এবং এই ভারতীয় ভদ্রলোকের হাতে দেওয়া হয়। তিনি বলেন যে আপনারা হয়তো এটাকে বস বলেন, আমাদের ভারতবর্ষে কি সুরবাহার বলে, এবং এটিকে সুরবাহার আমি একটুখানি টিউন করে দেখতে চাই কতটা ভালো বাজছে, এবং সেই তার লাগিয়ে টিউন করলেন। টিউন করে সেই বাজনা ওই দোকানে তিনি বাজালেন। তিনি ছিলেন সলিল চৌধুরী। পরে চোখ খুলে দেখলেন দোকানের বাইরে ভিড় এবং হাততালি। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি চন্দন কুমার মুখার্জি বলছি ব্যারাকপুর থেকে। নমস্কার দাদা। বলছি যে এই প্রোগ্রাম তো খুবই সুন্দর হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। আপনার অনন্যা মজুমদার খুব সুন্দর সুরলাকে আর শহীদুদ্দিন স্মরণে আমি অশেষ ধন্যবাদ জানাই আপনাকে, সঞ্চালিকা আপনাকে, আজ ওয়েল মজুমদারকে। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আপনার কোনো অনুরোধ রয়েছে দাদা? না, ঠিকই আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমরা চলে যাবো অনন্যা আর একটা গানে। ah
যে সুরবাহারের কথা বলছিলাম, আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর থেকে তার কিনে আনা, ওখানকার বস এখানকার সুরবাহার, সেই সুরবাহার কিনে এনে তার প্রথম কম্পোজিশন ছিল কিন্তু অনন্যা যে গানটা গিয়েছিল, না যেও না রজনী এখনো বাকি, বা ও সজনা পরবর্তীকালে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সলিল চৌধুরীর সুর সৃষ্টির জায়গায় তার প্রেলিউড, তার ইন্টারলিউডের যে ছন্দ ছিল, সেই সুরের একটা অনবদ্যতা আমরা কিন্তু পাই। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, ধিতাং ধিতাং বলে বল সুর, তার এছাড়া পল্লবিনী গো সঞ্চারিণী ইত্যাদি গানের মধ্যে তার প্রমাণ পাওয়া যায়। আরেকটি বিষয় বলবো, সলিল চৌধুরীর সুর রচনার ক্ষেত্রে আমাদের অনেক জানার জায়গা থেকে, যে ভারতীয় রাগ সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, এই ভারতীয় রাগ সঙ্গীতের মধ্যেও যে সিম্ফনির অর্কেস্ট্রেশন করা যায়, এটা কিন্তু উনি দেখিয়ে দিলেন, প্রমাণ করলেন। যে তিনি বহু বক্তৃতাতে, মানে অনেক বিভিন্ন সেমিনারে তিনি বলেছেন যে ভারতীয় জাতীয় রাগ সঙ্গীত যেটাকে শাস্ত্রীয় সঙ্গীত, তার মধ্যেও এই সিম্ফনির অর্কেস্ট্রেশন দেওয়া সম্ভব এবং খুব সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে। এবং তার যে কী সৃষ্টি সেটা আমরা প্রত্যেকেই আজকে দেখছি বা জানছি, আগামী দিনেও জানবে মানুষ। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন? আমি সুজিত বলছিলাম থেকে। বলুন দাদা। নমস্কার। না, আপনাদের এই অনুষ্ঠান আমি প্রতিদিনই দেখি, আজকেও ভালো লাগে। ধন্যবাদ। দাদা আপনার আওয়াজটা না কেটে কেটে আসছে, কোনো কারণে বোধহয় নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে। এইবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এইবার শুনতে পাচ্ছি, বলুন। এইবার যেহেতু অনুষ্ঠানটা ভালো লাগছে এবং আজকে যে সলিল চৌধুরীর শতবর্ষ অনুষ্ঠানটা হচ্ছে, তাকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা জানাচ্ছি। আর আপনাদের আমি নিয়মিত শ্রোতা প্রতিদিনের। যেহেতু অনুষ্ঠানটা আমার ভালো লাগে, আমি সকালবেলায় চা খেতে খেতে অনুষ্ঠানটা শেষ করি। সেই জন্য আপনাদের আমার কোনো বিশেষ অনুরোধ নেই, তবে যিনি গাইছেন অনন্যা মজুমদার ম্যাডাম, খুব ভালো লাগছে। আমি আর বিশেষ অনুরোধ করছি না, উনি যে যান, গলাটা এত ভালো লাগছে, আর নতুন করে কিছু বলার নেই, সত্যি ভালো লাগছে। আমি ওনাকে আমার তরফ থেকে সুপ্রভাত এবং নমস্কার জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন এবং আরো অনুষ্ঠান চলবে আরো কিছুক্ষণ। তার আগে অনন্যার একটা গানে যাই আমরা। তার চোখের জটিল ভাষা, ধার ধাপা মাগারে পড়ে পড়ে বোঝার আশা, সামা পাধানি সাজানি শুধুই দুরাশা। পামাগারে সা তার চোখের জটিল ভাষা, ধার ধাপা মাগারে পড়ে পড়ে বোঝার আশা, সামা পাধানি সাজানি শুধুই দুরাশা। রে সানি ধনি মা পাধা, জানি মিছে তারে সাধা। রে সানি ধনি মা পাধা, জানি মিছে তারে সাধা। কি চলন চলে বিবরণ বলে, সব যে তারে কুয়াশা। পামাগারে সা তার চোখের জটিল ভাষা, ধার ধাপা মাগারে পড়ে পড়ে বোঝার আশা, সামা পাধানি সাজানি শুধুই দুরাশা। ধানি সানি সারে সারে গা, বলে জীবন
সলিল চৌধুরী তার যখন তিনি সুরারোপিত করতেন, বিশেষ করে বলবো তিনি যখন একটি গান ধরুন লিখলেন, সেই গানটা মানে সম্পূর্ণ করতেন না। ধরুন একটা গান উনি লিখছেন, গানটার সাই লিখলেন, লিখে তিনি ছেড়ে দিলেন, দিয়ে তিনি একটা কবিতা লেখা শুরু করলেন, ঠিক আছে। আবার পরবর্তীকালে আরেকটি গানের মনে হলো তার অন্তরটা লিখলেন। তো এরকম পরে সেই গানগুলিকে উনি সম্পন্ন করতেন, যখন সেই গানগুলি গাইবেন যে সমস্ত সঙ্গীত শিল্পীরা অর্থাৎ প্লেব্যাক সিঙ্গার্স তারা যখন আসতেন রিহার্সালে, তখন ওই গান কমপ্লিট করতেন উনি, কারণ ওনার লেখনীর জোর তেমনই ছিল। একটি কথা অবশ্যই বলবো, একটা ফোন নেই তার আগে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি বিপদ ভঞ্জন শাহ ভবরপুর থেকে বলছি। বলুন দাদা। হ্যাঁ বলুন দাদা। নমস্কার। খুব ভালো গান হচ্ছে, এবং বলছি যে শতবর্ষ সলিল চৌধুরী শতবর্ষ উপলক্ষে তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে অনুরাধীর কাছে যাই। অনুরাধী, গুড মর্নিং। গুড মর্নিং। আমার তিনটি গান অনুরোধ আছে, যদি একটু করলে ভালো লাগবে। হ্যাঁ বলুন। একটি হচ্ছে না যেও না রজনী এখনো বাকি, এই এক গানটা। জাগ পায়, হ্যাঁ হ্যাঁ বলুন। এক জাগ পায়রা, আর একটা আছে দৌড় দৌড় দৌড়। আচ্ছা, হ্যাঁ, এই তিনটে মধ্যে একটু ভালো লাগবে। সংগ্রাম, নমস্কার নেবেন। অবশ্যই, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আর যে তথ্য আমি দিতে যাব সে তথ্যে আমি যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ফিরবো বিরতির পরে, আবারও আলোচনা এবং অনন্যার গান নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান শতবর্ষের আলোকে সলিল স্মরণে। আমরা পথ চলছি অনন্যার মিষ্টি কণ্ঠস্বর নিয়ে, এবং আজকে তার সঙ্গে থাকছে তথ্য। একদম এই অনুষ্ঠানের শেষ পর্ব নিয়ে আমরা, বা শেষ লগ্ন নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো বিরতির পর ফিরলাম সরাসরি। অনন্যার আগে গানে যাই আমরা। না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না। না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না। না মনো লাগে না। এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইনো মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইনো মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও তুমিও
সলিল চৌধুরীর কণ্ঠস্বরে আমরা একটি গান পাই, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব। এই যে গানটি আমরা কি বলি এখনকার দিনে জীবনমুখী গান, এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তো আমি বরাবরই এখানে অনুষ্ঠানে একটি কথা বলেছি, সব গানই জীবনমুখী, কিন্তু কেন পার্টিকুলারলি এই শব্দটি ব্যবহার করা হয় জীবনমুখী গান? কারণ যেখানে আমাদের জীবনের একদম খুব মানে কি বলবো সহজ সরল ভাষায় কোনো মানে আবৃত ছাড়া, আবরণ ছাড়া খুব কাঠকোট্টা বাস্তবকে তুলে ধরা জীবনমুখী গান। তো সেইটি কিন্তু এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব, সেখানে সেটা নিয়ে একটা ইতিহাস রয়েছে ছোট্ট। আসবো, বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি দেবু দত্ত বলছি ভুবনেশ্বর থেকে। বলুন দাদা। আপনাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, ধন্যবাদ। আর গায়িকা খুব ভালো, এবং মানে যারা মানে বাজনদার তারাও খুব ভালো শিল্পী। হ্যাঁ, একদম যন্ত্রশিল্পী। যাই হোক, আমার অনুরোধ নেই, সবই অনুরোধের গান গাইছেন ম্যাডাম। একেবারে অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। তো এই গানটি যখন লিখলেন সলিল চৌধুরী, এই রোকো পৃথিবীর গাড়িটা থামো আমি নেমে যাব, লেখার পরে উনি সুর দেওয়ার সময় উনি চুপচাপ বসে রয়েছেন। তো তার সহধর্মিনী সবিতা চৌধুরী এসে বললেন যে কি হয়েছে, কি সমস্যা? বলে এই গানটা লিখলাম, তোকে দেখি। তো উনি পড়লেন গানটা, তো বলছে কী হয়েছে, সুর দাও। বলছে এটা যখন সুর আমি দিতে যাচ্ছি, কারণ আমরা জানি সলিল চৌধুরীর সুরের মধ্যেও কিন্তু একটা অর্থ লুকিয়ে থাকে, তো ওই সুর বলছে আমি যখন সুর দিতে যাচ্ছি গানটায়, তার সুরটা কোথায় চলে যাচ্ছে, মানে কি ভাবনায় চলে যাচ্ছে আমি ঠিক জায়গাতে আনতে পারছি না। তখন সবিতা চৌধুরী বলছে আমি আরেকবার একটু পড়ি গানটি। তো উনি পড়লেন, পড়ার পর উনি সলিল চৌধুরীকে বললেন আমি তোমাকে একটা অনুরোধ করব। বলছেন কি? বলছে এই যে তুমি গানটা লিখেছো, এই গানটা তুমি গাও। তো সলিল চৌধুরী বলছে মাথা খারাপ, পাগল নাকি, আমি কি কোনো ট্রেন্ড সিঙ্গার নাকি? গণনাট্য জায়গায় ছিলাম আলাদা বিষয়, আমার লেখা নিয়ে আমার সুর আলাদা বিষয়, এই গানটা আমি গাইবো কেন? তখন সবিতা চৌধুরী একটা কথা বলেছিলেন, ওনারই একটি সাক্ষাৎকার থেকে বলছি। উনি বলেছিলেন এই গানের যে অন্তর্নিহিত অর্থ সেটা একমাত্র তুমি উপলব্ধি করতে পারছো বলেই সুরের বাঁধনে কি হবে, তুমি বলছো সুর করতে গিয়ে আমার সুর ছড়িয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। সুতরাং এই উপলব্ধিপথ তোমারই একমাত্র থাকবে, কারণ তুমি চরম বাস্তবের দিকে দাঁড়িয়ে কিন্তু এই লেখাটা লিখেছো, তাই তুমি সুর দেবে, তুমিই গাইবে গানটা, কারণ এই গানের মর্ম যেটা সেটা একমাত্র উপলব্ধি করে তুমি গাইতে পারবে, এবং গানটার জাস্টিফিকেশনটা কিন্তু থাকবে। সেই গানটা সলিল চৌধুরী যখন গাইলেন, রীতিমতো 1 মাস রিহার্সাল দিলেন, এই রোকো পৃথিবীর গাড়িটা থামো আমি নেমে যাব। 1 মাস রিহার্সাল দেওয়ার পর গানটা রেকর্ডিং করলেন, এবং আজকে সে গান ইতিহাস। যদি এই রোকো পৃথিবীর গাড়িটা থামো আমি নেমে যাব একটা যদি বড় ট্রেন ভাবি, সেটা যদি আমাদের জীবনের ট্রেন হিসেবে ভাবি, প্রত্যেকটি কামরায় আমরা এক একজন কিন্তু যাত্রী ওখানে বসে রয়েছি, যার সময় হচ্ছে সেই কিন্তু নেমে যাচ্ছে তার নির্দিষ্ট স্টেশন, নির্দিষ্ট গন্তব্যতে। যার সময় হচ্ছে না, আমার টিকিট কাটা আরও দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। অসম্ভব সুন্দর ইনার মিনিং গানের। চলে যাব অনন্যার আবার একটি গানে।
অসম্ভব সুন্দর। এই সুর নিয়ে একটা কথা বলি, সলিল চৌধুরী সুরের একটা জটিল চলন আছে, কিন্তু অত সহজ নয়। অনন্যা গান করছে, অনন্যা আরও ভালো বলতে পারবে। অনন্যা খুব ছোটোবেলা থেকে আমাদের এখানে যুক্ত রয়েছে শিল্পী হিসেবে, তো জটিল চলন আছে। তুমি নিশ্চয়ই মানো এটা, এটা সহজ নয়। শুনতে যতটা সহজ লাগে, গাইতে ততটাই জটিল। এই যে সলিল চৌধুরীর জটিল সুরের বিন্যাস, সলিল চৌধুরী একটা মজার বিষয় করতেন। উনি ধরো একটা সুর তৈরি করলেন, ওই একই সুরে 3টে অর্কেস্ট্রেশন থাকতো, 3টে অ্যারেঞ্জমেন্ট থাকতো, 3 ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতো। ধরা যায় এই যে তুমি ওমর ময়না গো গানটা গাইলে, ধরো আমরা বাংলার ধরো একদম মাটির সুর, ধরো লোকগীতির একটা আঙ্গিকে তিনি সুর রচনা করলেন, বাংলায় লোকগীতির সুর রচনা, উনি সে সুরটা দিলেন। ওই একই সুর তিনি যখন হিন্দিতে যাচ্ছেন, ওই গানটাই লাস্যমোহিতের রূপ নিল। দেখো এই গানের মধ্যে কিন্তু সেটা তুমি পাবে বিটের মধ্যে স্যাক্সোফোন ইউজ করার ক্ষেত্রে। তৃতীয়ত যে যখন এটা দাক্ষিণাত্যের দিকে চলে গেল, ওই একই সুর তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের রূপ দিলেন। এইটা সলিল চৌধুরী করতে পারতেন। এবং গণনাট্য সংঘের গোড়ার দিকে আরেকজন প্রখ্যাত শিল্পী গণসঙ্গীতের হেমাঙ্গ বিশ্বাস, হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে ওনার এই বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়েছিল। হেমাঙ্গ বিশ্বাস বলতেন যে গণসঙ্গীত লোকে শুনবে কেন, গণসঙ্গীত হচ্ছে উদ্বুদ্ধ করব আমরা মাটির মানুষদের, যেটা বাংলা গান অর্থাৎ আমাদের একদম দেশজ গানের সুর বা মেলোডির মাধ্যম দিয়ে মানুষের মনে পৌঁছবে, বার্তা পৌঁছবে। সেখানে তোমার এই পাশ্চাত্য সুর লোকে বুঝবে কি করে? উনি একদমই বিশ্বাস করতেন না এই বিষয়ে। সলিল চৌধুরী বলতেন, আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, শুধু লাঠি বল্লম টাঙিয়ে দিয়ে কি যুদ্ধ করব? তাকে আমাকে কামান আনতেই হবে, আমাকে বন্দুক আনতেই হবে। সুতরাং পাশ্চাত্য সুর হচ্ছে তারই একটা উদাহরণস্বরূপ। বন্ধু রয়েছে, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? টিভির আওয়াজ কমবে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, আমি সাগরিকা দাশগুপ্ত বলছি। আমি রোজ আমার সিটিভিএন চ্যানেল না হলে আমি বলছিলাম এক্ষুনি যে আমার কাজই শুরু হয় না। আরে বাবা, খুব গান, খুব মিষ্টি গলা, খুব মিষ্টি গলা। আর একটা কথা আমি একটু বলবো, আসলে সলিল চৌধুরী মানে আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে গান বাজনা করি। আমরাও কালকে একটু আজকে স্টুডিওতে যাব, আমাদেরও রেকর্ডিং আছে, আমরা গান করি। আমরা মানে সলিল চৌধুরী নিয়ে আমিও প্রোগ্রাম, কিন্তু আমার এই জন্য আসলে এটা তো জীবনের সাথে, ওনার তো সব গানই জীবনের সাথে জড়িত, আর মানে বহুশ্রুত গান এগুলো। তাই আমি একটা ছোট্ট করে আমি একটা কথা বলবো তোমাকে মা। হ্যাঁ নিশ্চয়ই, তুমি অনেক ছোট আমার, বলুন। শিল্পীকে বলছি। ও অনন্যাকে বলছে? অনন্যা একদম, হ্যাঁ অনন্যাকে বলছি। সবথেকে ছোট্ট আমাদের শিল্পী। আপনার তো নাম অলকানন্দা? না, আমার নাম সুবর্ণা। অলকানন্দা আমার কালী। সুবর্ণা, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, অনন্দাকে বলছি আমি, অনেক ছোট আসলে। এই যে গানটা, এই এটাতে কিন্তু যে লাস্ট যে অন্তরাটা না, যে সঞ্চারিতা, সেখানে ঝড় 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 দুনয়ন ঝরায়, কেন থাকো বিষাদে মন ভরায়, তুমি দুটোই ঝরিয়া আর ভরিয়া বলেছো। একটুখানি দেখে নেবে মা। একদম একদম, অবশ্যই। তার আগে হ্যাঁ, বহুশ্রুত গান। একদম একদম, ঠিক আছে। বলছি অন্য জায়গায় সিটিভিএন চ্যানেল আমাদের নিজের চ্যানেল। একদম, আপনারা আমাদের সদস্য পরিবারে। একদম, অনেক ধন্যবাদ। অবশ্যই দেখুন, আমরা একটা কথা বলি, শেখার কোনো শেষ নেই, সুতরাং শিখতে আমাদের হবে। আর যতদিন আমরা বাঁচবো আমরা শিখব। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে সলিল চৌধুরীর সুরের মধ্যে সুরের জটিলতা বা কোমল স্বরের ব্যবহার। কোমল স্বরটা উনি কেন বাছলেন? শুদ্ধ স্বর থাকতে কেন কোমল স্বর, স্পর্শ স্বর রয়েছে, কেন শুধু কোমল স্বরের? ওনার গান মানে একটা আইডেন্টিফিকেশন, একটা স্বকীয়তা রয়েছে, কোমল স্বর। তার কারণ হচ্ছে, যখন আমরা মানে এই সপ্তস্বরকে নিয়ে আমরা যখন রেয়াজ করি, তখন যখন কোমলে নামি, দেখবেন পরিবেশটা পাল্টে যায়। একটা মা আমরা শুদ্ধই উচ্চারণ করছি, আবারটা করিমা বলছি, দুটোর কিন্তু সুরের মাধুর্য আলাদা হয়। এবং এই মাধুর্য রাখার জন্য কিভাবে সেই সুরকে, সেই রাগসঙ্গীতের মধ্যে কোমল স্বরকে ব্যবহার করা যায় এবং তার সঙ্গে সঙ্গে সেই সুরের চলনটাকে একটা অন্য মাত্রা দেওয়া যায়, আমরা কিন্তু
সলিল চৌধুরীর কাছ থেকে সেটা পেয়েছি, এবং তার সত্যি বহুল প্রচলিত এবং পছন্দের সুরগুলো কিন্তু আমরা পাচ্ছি। আমাদের এখনো হাতে সময় রয়েছে, না দুটো গান বোধহয় হয়ে যাবে, তুমি একটা গান গাও। এই গানের প্রসঙ্গ আমি কিছু আগেই বলেছিলাম যে এই যে তার লেখনী, সলিল চৌধুরীর লতা মঙ্গেশকরের গাওয়া এই গান, সলিল চৌধুরীর কথা এবং সুরে, এই লেখনীর মধ্যেই যে তার কতটা জীবনবোধ লুকিয়ে রয়েছে, মতাদর্শ লুকিয়ে রয়েছে, নৈতিকতা লুকিয়ে রয়েছে তা প্রমাণ পায়। শুধু আজ নয়, গুনগুন গুঞ্জন প্রেমে নয়, আরও এরকম বহু গান রয়েছে। আসলে তিনি একজন কথা সাহিত্যিকও ছিলেন। তার একগুচ্ছ চাবি থেকে শুরু করে শপথ,
শৃঙ্খল বিশৃঙ্খলা, এবং বিশেষ করে এই শৃঙ্খলা বিশৃঙ্খলা লেখা, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক তার কবিতা রয়েছে, ফাঁদ রয়েছে ইত্যাদি, তার ছোট গল্প রিক্সাওয়ালা ইত্যাদি, এগুলো এখনও কিন্তু জনপ্রিয়। তো একটি সাক্ষাৎকারে কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন যে আমরা তো রঙিন বিপ্লবের কবিতা লিখি, আর শপথ লিখে সলিল প্রমাণ করেছিল বিপ্লব কাকে বলে। বিমল রায় বলেছেন সলিল তো সুর দিয়ে ছবি আঁকে। কত সুন্দর সুন্দর উদাহরণ তারা দিয়েছেন এই বিদগ্ধ ব্যক্তিরা, একদমই তাই, তিনি সুর দিয়ে ছবি আঁকেন। আসলে কি হয়, সুরকার সলিল চৌধুরীর ছায়া সেই বটবৃক্ষের ছায়ার মতো, এতটাই বিস্তৃত যে কবি সলিল, সাহিত্যিক সলিল, গল্পকার সলিল কোথাও যেন চাপা পড়ে যায়, কারণ তারই বিস্তৃত পথ চলা, এই সুরের পথ চলা, আর তার সঙ্গে সঙ্গে প্রকাশ পাওয়া তার লেখনী, এই এক অদ্ভুত মেলবন্ধন। কারণ তার গানের মধ্যে বার্তা তো লুকিয়ে থাকবেই, সেটা আমরা সবসময় পেয়েছি। সে একেবারে গণনাট্যর সময় থেকে পরবর্তীকালে তার বাংলার সঙ্গীত জগৎ থেকে হিন্দি সঙ্গীত জগৎ প্রত্যেকটি, এবং দাক্ষিণাত্যের ক্ষেত্রেও, এবং সেখানে বার্তা সুরের মধ্যেই লুকিয়ে রয়েছে। তার মধ্যে আধুনিকতার ছোঁয়া, যেটা উনি বলতেন যে আধুনিকতাকে আনতেই হবে। পাশ্চাত্যের সুরের মধ্যেও কিন্তু একটা মাধুর্যতা, এবং তার মধ্যেও একটা কিন্তু চলন রয়েছে, তারও একটা বার্তা দেওয়া যায়, যেটা সলিল চৌধুরী দেখিয়েছেন। এবং পরবর্তীকালে আমরা আর.ডি. বর্মন বলুন, বৃন্দানাথ মঙ্গেশকর বলুন, খুব পরে আমরা ইল্লাইয়া রাজা বলুন, আমি প্রত্যেকের কথা বলবো, যারা কিন্তু সলিল চৌধুরীর এই জায়গা কিন্তু চলে আসে। সুতরাং আমরা একদম এই শতবর্ষের আলোকে সলিল স্মরণ করব। আগামীকালও থাকবে এই অনুষ্ঠান। তবে আমরা আজকে অনন্যার সুরেলা কণ্ঠস্বর নিয়ে পথ চললাম তথ্য এবং গানে। অনেক ধন্যবাদ জানাবো অনন্যাকে। শেষ গানে আমরা যাব, এবং অনেক ধন্যবাদ আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের, আবারও অভিজিৎদা, মৃগাঙ্কদা এবং বিক্রমকে, আমাদের টেকনিশিয়ানস ভাই, এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে অনন্যার গানে গানে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব।
এ দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু তাইকা এ দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু তাইকা হে ওরে মার জোর হে আল্লাহ হে রাম হে ওরে মার জোর হে আল্লাহ হে রামা তুমি জলে থাকো দেখতে যেন জলেতে তুমি কেন জানো নাকি স্বপ্নেরও সুন্দর তুমি যে আমার তুমি কেন পিছু ডাকো মারে মারে আমারে তুমি কাঁদো কন্যা তুমি চোখেরও জলে কি ভাসাবে সাধেরও ছবি হাই যাবো না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে তারি বাতারে হাই যাবো না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে তারি বাতারে দেহ কাটিয়া